হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার অ্যান্ড ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল স্টাডি মেকার। তো আজকে আমরা বায়োলজির খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সম্পর্কে জানবো, যেটা অনেকেই বুঝতে খুব অসুবিধা হয়, কিন্তু আমি তোমাদের সহজ সরল ভাষায় দেখো কীভাবে বোঝাচ্ছি। তোমার শুধু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমরা অবশ্যই বুঝবে। আজকে আমরা শুরু করবো হচ্ছে মলিকুলার বেস অফ ইনহেরিটেন্স। টুডেস টপিক, আজকে আমরা কি এই টপিকের মধ্যে কমপ্লিট করবো তা বলছি। ফার্স্ট অফ অল আমরা টাইপস অফ আরএনএ সম্পর্কে জানবো, তারপর স্ট্রাকচার অফ এমআরএনএ অ্যান্ড টিআরএনএ সম্পর্কে জানবো, নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানবো, তারপরে আমরা ইম্পর্টেন্ট স্ট্রাকচার মানে এই চ্যাপ্টারটার ক্ষেত্রে কোন কোন স্ট্রাকচারগুলো ইম্পর্টেন্ট তার সম্পর্কে জানবো, এবং মলিকুলার স্ট্রাকচার অফ ডিএনএ সম্পর্কে জানবো। চলো বন্ধুরা, আমরা শুরু করা যাক আমাদের আজকের পড়াশোনা। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো আর আমার পাশে থাকো, অবশ্যই আমি তোমাদের বিশ্বাস দিতে পারি, তোমরা অবশ্যই এটা খুব অতি সহজে বুঝতে পারো। তো আমাদের ফার্স্ট টপিক কী ছিল বন্ধুরা? আজকে আমাদের ফার্স্ট টপিক ছিল হচ্ছে টাইপস অফ আরএনএ। কী ছিল ফার্স্ট টপিক? কী ছিল? টাইপস অফ আরএনএ। টাইপস অফ আরএনএ। দেখো, টাইপস অফ আরএনএ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জেনেটিক আরএনএ, আর একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। তোমরা যদি আমার লেখার সঙ্গে সঙ্গে নোট করে নেবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। জেনেটিক আরএনএ আর নন জেনেটিক আরএনএ। তাহলে আমরা জেনেটিক আরএনএ সম্পর্কে জানবো। জেনেটিক আরএনএ কি? জেনেটিক আরএনএ হচ্ছে যে আরএনএ একটি জীবের বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সফার করতে সাহায্য করে, অর্থাৎ এই আরএনএটা জেনেটিক বস্তু হিসেবে কাজ করবে। জেনেটিক বস্তু হিসাবে কাজ করবে। আর নন জেনেটিক আরএনএটা একদম অপোজিট, একদম উল্টা। মানে হচ্ছে এটা জেনেটিক বস্তু হিসেবে কাজ করবে, এটা জেনেটিক বস্তু হিসেবে কাজ করবে না, মানে এক জেনারেশনের বৈশিষ্ট্য অন্য জেনারেশনে ট্রান্সফার করবে না। দেখো বন্ধুরা, এই যে জেনেটিক আরএনএ একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি। এই জেনেটিক আরএনএ কোন একটা ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে তোমার জেনেটিক আরএনএ দেখা যায়। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর নিট অ্যান্ড বোর্ড এক্সাম। গেল। তারপরে এবার আমরা করবো হচ্ছে নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএ বন্ধুরা আমি কি বলছিলাম? প্রথমেই বলছিলাম যে হচ্ছে নন জেনেটিক আরএনএ হচ্ছে জীবের বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সফার করবে না, মানে এটা জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করবে না। এই নন জেনেটিক আরএনএ আবার তিন প্রকার। এই নন জেনেটিক আরএনএ কত প্রকার? তিন প্রকার। আবারও বলছি, তোমাদেরকে নোট করে নাও। এটা হচ্ছে এমআরএনএ, তারপর হচ্ছে টিআরএনএ, আর একটা হচ্ছে তোমার আরএনএ। তাহলে এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ হচ্ছে ট্রান্সফর্মার আরএনএ, এবং আরএনএ হচ্ছে রাইবোজোমাল আরএনএ। এখান থেকে তোমাদের নিটে 2017 একটা কোশ্চেন আসছিল, মানুষের দেহে সবথেকে কোন আরএনএটি বেশি থাকে? তখন সেটার অ্যান্সার হচ্ছে কি? তখন সেটার অ্যান্সার হচ্ছে আরএনএ। এটা কি মানুষের দেহে সবথেকে বেশি থাকে? মানুষের দেহে বেশি থাকে। তো তোমাদের কোশ্চেন আসতে পারে মানুষের দেহে সবথেকে কোন আরএনএ বেশি থাকে? তখন তোমরা লিখবে হচ্ছে আরএনএ মানুষের দেহে সবথেকে বেশি থাকে। এবার তোমাদের বোর্ড এক্সামে কি রকমের কোশ্চেন আসতে পারে এখান থেকে আমি তা বলতেছি। তোমাদের কোশ্চেন আসতে পারে নন জেনেটিক আরএনএ কত প্রকার, প্রকারগুলি উল্লেখ করে এবং তাদের সম্পর্কে একটি করে কাজ লেখো। 2 নম্বরে কোশ্চেন আসতে পারে। তো আমরা মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ মানে কি? মেসেজ দেওয়া, একজন থেকে অন্যজনে মেসেজ দেওয়া। এখানে মেসেঞ্জার আরএনএ হচ্ছে ডিএনএ থেকে গৃহীত বার্তা। কোথা থেকে বার্তা? তোমরা লিখে নাও, আস্তে আস্তে বলছি, তোমরা লিখে নাও। ডিএনএ থেকে গৃহীত বার্তা প্রোটিন সংশ্লেষের মাধ্যমে প্রকাশ করে। মানে ডিএনএ থেকে গৃহীত বার্তা কিভাবে প্রকাশ করে? প্রোটিন সংশ্লেষের মাধ্যমে প্রকাশ করে। প্রোটিন সংশ্লেষের মাধ্যমে প্রকাশ করে হচ্ছে এমআরএনএ। এবং টিআরএনএ এর কাজ সম্পর্কে জানা হবে। টিআরএনএ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমাল কোষাঙ্গনে প্রেরণ করে। তাহলে টিআরএনএ এর কাজ কি? টিআরএনএ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমাল কোষাঙ্গনে প্রেরণ করে। আরআরএনএ
আরএনএ এর কাজ কি? আরএনএ হচ্ছে তোমার রাইবোজোমাল কোষাঙ্গাণু গঠনে সৃষ্টি করে, রাইবোজোমাল কোষাঙ্গাণু গঠনে সৃষ্টি করে। এটা তোমরা লিখে নিও, রাইবোজোমাল কোষাঙ্গাণুতে গঠন মানে হচ্ছে তৈরি করে, তাই না? আরেকবার রিপিট করে দিচ্ছি। তো আমাদের ফার্স্ট টপিক ছিল টাইপস অফ আরএনএ। আরএনএ দুই প্রকার, একটা হচ্ছে জেনেটিক আরএনএ, একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ কি? যে মানে হচ্ছে এক্স জীবের বৈশিষ্ট্য অন্য জেনারেশন এক জেনারেশন থেকে অন্য জেনারেশন প্রকাশ করবে। এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। এটা কোন ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়? টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। নন জেনেটিক আরএনএ কি? নন জেনেটিক আরএনএ একদম অপোজিট, মানে হচ্ছে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনের বৈশিষ্ট্য নিয়ে যাবে না। তো নন জেনেটিক আরএনএ এর মধ্যে হচ্ছে এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ, যার কাজ হচ্ছে ডিএনএ থেকে মানে হচ্ছে ডিএনএ থেকে গৃহীত বার্তা প্রোটিন সংশ্লেষের মাধ্যমে প্রকাশ করে। টিআরএনএ ট্রান্সফার আরএনএ, যার কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বার্তাকে রাইবোজোমাল কোষাঙ্গণুতে প্রেরণ করে। আরআরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ মানে রাইবোজোম কথাটি আছে, তার মানে এটি কি করবে? এটা রাইবোজোমাল কোষাঙ্গণু গঠনে সৃষ্টি করবে, সাহায্য করবে। আর একটা হচ্ছে তোমার আরএনএ মানুষের দেহে সবথেকে বেশি থাকে। কোশ্চেন আসতে পারে মানুষের দেহে সবথেকে বেশি কোন আরএনএ থাকে, তখন লেখা হচ্ছে আরএনএ। তো আমাদের ফার্স্ট টপিক শেষ। আর আমাদের বোর্ড এক্সামের ক্ষেত্রে দুটো স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমআরএনএ স্ট্রাকচার এবং টিআরএনএ স্ট্রাকচার। তো আমরা এরপরে টপিকে এমআরএনএ এবং টিআরএনএ সম্পর্কে জানবো। তোমরা এমআরএনএ স্ট্রাকচার সম্পর্কে জানবো। তো এমআরএনএ দেখো, আমার সঙ্গে সঙ্গে তোমরা আর্ট করো, খুবই সহজ ভাবে আর্টটা শিখে নাও তোমরা। তো দেখো, এটা হচ্ছে ফিনাইল ক্যাপ। এটা কি? ফিনাইল ক্যাপ। এটা হচ্ছে ফিনাইল ক্যাপ। এটা হচ্ছে এমআরএনএ স্ট্রাকচার, এটা হচ্ছে ফিনাইল ক্যাপ। এটা NC1 মানে হচ্ছে নন কোডিং রিজন নাম্বার 1, মানে এখানে জেনেটিক কোডন হবে না। তোমরা যেহেতু জেনেটিক কোডন আমরা সম্পর্কে জানো, তোমরা শুধু মনে রাখো NC1, এখানে জেনেটিক কোডন হয় না। আমি এরপরে যে লেকচারগুলো আসবে তখন আমরা কোডন কি জেনেটিক কোডন কি আমরা তার সম্পর্কে সবকিছু বলবো। NC1। তারপর হচ্ছে AUG মানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কোডন। তারপরে হচ্ছে কোডন অঞ্চল, কোডন। এটা হচ্ছে কোডন অঞ্চল। আর এটা হচ্ছে সমাপ্তি কোডন। এখানে হচ্ছে তোমার UAA, UVA, আর একটা হচ্ছে UAG, আর একটা কি থাকে এখানে? UAG। এটা হচ্ছে NC2, নন কোডিং রিজন নাম্বার 2। আর এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের লেস, বন্ধুরা এ ফুল স্টপ এ মানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড। এটা লিখে নেব, এটা শর্টকাটের জন্য অ্যামাইনো অ্যাসিডটা লিখি। তো দেখো, তো এই যে ফিনাইল ক্যাপ আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের লেজ মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের টেল, এই দুটোর একটা খুব ইন্টারেস্টিং কাজ। তো এটা হচ্ছে ফিনাইল ক্যাপ এবং অ্যামাইনো অ্যাসিডের টেল মানে হচ্ছে লেজ, এই দুটোর খুব একটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং কাজ আছে, যা আমরা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রেপ্লিকেশনে আমরা জানবো। তো দেখো, NC1 মানে হচ্ছে নন কোডিং রিজন নাম্বার 1। আর এটা হচ্ছে প্রাথমিক কোডন। এটা কি? প্রাথমিক কোডন। লেখাগুলো তোমরা একটু বুঝে নিও। প্রাথমিক কোডন, তো প্রাথমিক কোডন হচ্ছে তোমার কি? AUG। তোমাদের বোর্ড এক্সামে আসতে পারে একটি প্রাথমিক কোডনের উল্লেখ করো, তখন তোমরা কি লিখবা? AUG। আর এই পার্টটুকু আছে, এই পার্টটুকু হচ্ছে সমাপ্তি কোডন। এই পার্টটা হচ্ছে সমাপ্তি কোডন। সমাপ্তি কোডন কি কি? UAA, UGA, আর একটা হচ্ছে UAG। তো বোর্ডে জানা আসতে পারে একটি প্রাথমিক কোডনের নাম নেবো, তোমরা তাহলে লিখবে AUG।
তারপরে কোশ্চেন আসতে পারে সমাপ্তি কোডনের নাম লেখো, তখন লিখবে হচ্ছে ইউএএ, ইউজিএ, ইউএজি। তো তোমাদের বোর্ড এক্সামে শুধু এই দুটো জায়গা থেকে কোশ্চেন আসে। তো এরপরে আমরা স্ট্রাকচার অফ টিআরএনএ সম্পর্কে জানবো। স্ট্রাকচার অফ কোন আরএনএ সম্পর্কে জানবো? স্ট্রাকচার অফ টিআরএনএ সম্পর্কে জানবো। তোমাদের যদি লেখা না হয়ে থাকে তো ভিডিওটি একটু ব্যাক করে পজ করে লিখে নিও, কিন্তু তো আমার সঙ্গে সঙ্গে নোট করে যাও, তো উপকৃত হবে। তোমরা স্ট্রাকচার অফ কোন আরএনএ সম্পর্কে জানো? স্ট্রাকচার অফ টিআরএনএ সম্পর্কে জানো। ছবিটা একটু বড় করে অ্যাড করে দাও, সুবিধা হবে। তোমাদের বইয়ের ছবিটা কিন্তু খুব এলোমেলো ভাবে দেওয়া আছে, তোমরা এটা দেখে নাও ভালোভাবে বুঝবে। চিত্র ভালো করে আর্ট করতে লাগে বাইরে যে লিখতে, অবশ্য আমিও আর্ট করতে পারি না, তুমি দেখার মতন করতে হবে। তো এটা কোন স্ট্রাকচার? এটা হচ্ছে টিআরএনএ স্ট্রাকচার। এটা কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে টিআরএনএ স্ট্রাকচার। তো আমরা ক্লাস 10 জানি, 10 পড়েছি যে সে আরএনএ হচ্ছে তোমার একতন্ত্রী হয়, ডিএনএ দুইতন্ত্রী হয়। তো দেখো এটা একতন্ত্রী একটা, এটা হচ্ছে তোমার 5, এটা হচ্ছে তোমার 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। তো দেখো এই যে 3 প্রাইমে ওখানে একটা নিউ নাইট্রোজেন বেসের সজ্জা আছে তোমার, আর সজ্জা আছে যেটা হচ্ছে ACC, অ্যাডিনিন সাইটোসিন সাইটোসিন। এখানে একটা অঞ্চল আছে, মানে 3 প্রাইম প্রান্তে একটা অঞ্চল আছে যেটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল বা অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট। তো পরীক্ষা কোশ্চেন আসতে পারে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইটে নাইট্রোজেন বেসের যে সজ্জাটি দেখা যায় সেটা উল্লেখ করো, তখন তোমরা বলবা হচ্ছে ACC, ACC, ACC। দেখ তো এটা আমি মুছে দিচ্ছি, তোমরা তুলে নিও। তো এটা কি অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল। আর এই যে পুরো একটা করে বেলুনের মতো ফুলে আছে, এটাকে বলা হচ্ছে লুপ। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে লুপ। এই লুপগুলোর একটা নাম আছে, এটাও কিন্তু একটা লুপ। এই লুপগুলোর একটা নাম আছে, তোমরা নাম্বারিং করি। এটা ফার্স্ট লুপ, এটা সেকেন্ড লুপ, এটা থার্ড লুপ, এটা ফোর্থ লুপ। 4টা লুপ আছে। তারপরে এখানে কিছু এইরকম অঞ্চল আছে, এটা স্টেম বলে। এটা কি বলে? স্টেম। এটা কি বলে? এটাকে বলা হচ্ছে স্টেম। তো এবার আমরা লুপগুলোর নাম সম্পর্কে জানবো। লুপগুলো কি সম্পর্কে জানবো? লুপগুলোর নাম সম্পর্কে জানবো। এই যে ফার্স্ট লুপটা আছে, এটার নাম হচ্ছে DSU লুপ। সেকেন্ডটা যে আছে এটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। এই যে অ্যান্টিকোডন লুপের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, যখন আমরা টিআরএনএ চার্জিং করব, তারপরে হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন করব, তখন এই যে লুপটা আছে, এই অ্যান্টিকোডন লুপটা, তার একটা তুমি খুব ইন্টারেস্টিং কাজ দেখতে পারবে। শুধু জেনে নাও এটার নাম অ্যান্টিকোডন লুপ। এটা কিন্তু পরে লাগবে বলছি। অ্যান্টিকোডন লুপ, এটার নাম কি? অ্যান্টিকোডন লুপ। এই যে থার্ড নাম্বার লুপটা আছে, এটার নাম হচ্ছে পরিবর্তনশীল লুপ।
পরিবর্তনশীল লুপ, এটার নাম হচ্ছে পরিবর্তনশীল লুপ। আর ফোর্থ লুপটা আছে টি ফাই সি লুপ। তাহলে ফার্স্ট লুপটার নাম হচ্ছে ডিএসি লুপ, সেকেন্ড লুপটার নাম হচ্ছে অ্যান্টিকোডন লুপ, আর এই যে থার্ড লুপটা আছে এটার নাম হচ্ছে পরিবর্তনশীল লুপ, আর ফোর্থ লুপটা আছে হচ্ছে টি সাই সি লুপ। তো দেখো এখানে একটা তোমাদেরকে নোট হিসেবে তোমরা লিখে নাও, নোট হিসেবে লিখে নাও, এই যে লুপ আছে না, এই লুপ আছে প্লাস যে স্টেমটা আছে এই দুটো মিলে তৈরি হয় হচ্ছে আর্ম তৈরি হয়। এই দুটো মিলে কি তৈরি হয়? আর্ম তৈরি হয়। এটা নোট হিসেবে সাইড খাতে লিখে আর্ম তৈরি হয়। তো তোমাদের এখান থেকে যা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে টিআরএনএ এর গঠন উল্লেখ করে কোনটা কি ওটা লেখো তোমরা। এই যে এটা কি, তারপরে হচ্ছে এটা কি অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্থান বা অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট। এই যে এখানে একটু কোশ্চেন আসবে অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইটে N2 বেসের যে সজ্জাক্রম দেখা যায় তা উল্লেখ করো। তোমরা ধরো এখান থেকে তারপরে দেখো এই যে এটা কি এডিস, এই স্টেমটার একটা নাম আছে, তোমার নিশ্চয়ই একটা কোনো নাম আছে, তো এটারও তো একটা নাম থাকা উচিত নাকি? তো এগুলো সব জায়গাতে স্টেম আছে, একটা করে এটারও স্টেম আছে তো। তো এই যে স্টেমটা আছে, এই স্টেম এই লুপটার নাম কি? ডিএসইউ লুপ। তো এই স্টেমটার নাম কি হবে? নিশ্চয়ই ডিএসইউ, তখন কি হবে? ডিএসইউ স্টেম, ডিএসইউ স্টেম হবে, ডিএসইউ তখন এটা স্টেম হবে। সিমিলারলি ভাবে তোমরা নিশ্চয়ই অতটা গাধা না যে তোমরা বুঝবে না, তাহলে এই স্টেমটার নাম কি হবে? এই স্টেমটার নাম হবে হচ্ছে এই যে অ্যান্টিকোডন স্টেম। সিমিলার ভাবে এই স্টেমটার নাম কি হবে বলো তোমরা? এটার নাম কি হবে বলো তোমরা? এটার এই লুপটার নাম কি? T5C লুপ, সেম টু সেম T5C, এটার নাম হবে স্টেম। এটা পাশাপাশি আছে তো, এই লুপে আছে স্টেমটা, তো এটার নাম এটা হবে। আর এই লুপটার এটার নাম কি হবে? এটা তোমরা হচ্ছে সরি এখানে কোন স্টেম। তো আরেকবার রিক্যাপ করে দিই তোমাদেরকে স্ট্রাকচার অফ টিআরএনএ। তো স্ট্রাকচার অফ টিআরএনএ সম্পর্কে জানা গেলে আমরা প্রথমে জানি আরএনএ একতন্ত্রী হয়। তো এখানে হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইমে কোন অঞ্চল থাকে? তোমাদের কোশ্চেন আসতে পারে 3 প্রাইমে টিআরএনএ কোন অঞ্চল থাকে? তখন তোমরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট থাকে। এই অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট অঞ্চলে তোমার N2 বেসের সজ্জাক্রমটি লেখো, পরীক্ষা আসতে পারে, তখন তোমরা কি লিখবে? ACC। তারপরে দেখো এই যে আমরা এই দিক থেকে নাম্বারিং শুরু করব। আমরা কোন দিক থেকে নাম্বারিং শুরু করব? এই দিক থেকে নাম্বারিং শুরু করব, এই দিক থেকে নাম্বারিং শুরু করব। তো দেখো এটা হচ্ছে 1 নম্বর লুপ, এটা সেকেন্ড লুপ, এটা থার্ড লুপ, এটা ফোর্থ লুপ। তো ফার্স্ট লুপের নাম হচ্ছে ডিএসইউ লুপ, আর সেকেন্ড লুপের নামটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ, থার্ড লুপটার নাম হচ্ছে পরিবর্তনশীল লুপ, এবং ফোর্থ লুপটার নাম হচ্ছে T5C লুপ। তো দেখো এই যে কাটা কাটা অঞ্চলগুলো আছে এটা হচ্ছে স্টেম, এটার নাম কি? এটা হচ্ছে স্টেম। আর আমরা এখানে নোট হিসেবে কি লিখতে বলেছি? লুপ প্লাস স্টেম ইকুয়াল টু আর্ম। এটা তোমাদের এরপরে যখন আমি লেকচারগুলো করাবো তখন দেখবো তোমাদের এটা কোন কাজে লাগে, একদম ভেরি ইম্পর্টেন্ট আর মানে হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস। তো দেখো এটা হচ্ছে কি স্টেম। এই স্টেমটা কোন লুপের সান্নিধ্যে বা কাছাকাছি আছে? এটা যে ডিএসইউ লুপের সান্নিধ্যে বা কাছাকাছি আছে, তো এটার নাম হবে ডিএসইউ স্টেম। সিমিলারলি ভাবে এটা কি? এটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। তো অ্যান্টিকোডন লুপের এই স্টেমটা কোথায় আছে? এই স্টেমটা আছে তো অ্যান্টিকোডন লুপের ওখানে, তো এটার নাম হবে অ্যান্টিকোডন স্টেম। আর এটা পরিবর্তনশীল লুপ, এটা থার্ড লুপটা এই যে এইটুকু বিন্দু এটা। আর হচ্ছে তোমাদের হচ্ছে এই যে এই স্টেমটা আছে, এই স্টেমটা কি? T5C লুপ। তো এই স্টেমটার নাম হচ্ছে T5C স্টেম। তো স্ট্রাকচার অফ টিআরএনএ আমার এখানে কমপ্লিট হয়ে গেল। তো এবার আমাদের থার্ড কি ছিল? থার্ড হবে হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। তো এবার আমরা জানবো হচ্ছে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। আমাদের থার্ড নাম্বার পয়েন্ট কি ছিল? নিউক্লিক অ্যাসিড। তো আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানবো। এটা তোমরা যদি একবার বুঝে যাও তখন তোমার রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন একদম তোমাদের হাতের মুঠোয় এসে যাবে। তো দেখো 3 নাম্বার পয়েন্ট নিউক্লিক অ্যাসিড। কি
নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুটো জিনিস নিয়ে গঠিত হয়। সরি এই যে নিউক্লিক অ্যাসিডটা হবে তোমার হচ্ছে নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইডটা দুটো জিনিস দিয়ে গঠিত হয়। নিউক্লিওটাইডটা দুটি জিনিস নিয়ে গঠিত হয়। ফসফেট গ্রুপ নিউক্লিওসাইড। ফসফেট গ্রুপ আর কি, ফসফেট গ্রুপ আর হচ্ছে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইড আবার দুটো জিনিস নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, আর একটা হচ্ছে তোমাদের কি বলতো, আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস বা N2 বেস। N2 বেস। পেন্টোজ সুগার দুই প্রকার। একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আরেকটা হচ্ছে রাইবোজ সুগার। এই ডিঅক্সিরাইবোজ সুগারটা এটা আমরা দেখতে পেয়েছি ডিএনএ তে, আর রাইবোজ সুগারটা দেখতে পেয়েছে আরএনএ। তো N2 বেস তো আমরা জানি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এডিনিন, একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পিরিমিডিন। তো দেখো আজকে আমরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে কি নিউক্লিওটাইড, মানে নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক কি? তখন তোমরা বলবে হচ্ছে নিউক্লিওটাইড। তো নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান কি? তখন বলবে হচ্ছে নিউক্লিওটাইড। এই অ্যাসিডটা কিন্তু সংক্ষেপে লিখছি অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান হচ্ছে নিউক্লিওটাইড। এটা আমরা একটু বক্স করে রাখলাম, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আসবে। তো এই নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড আবার দুটি জিনিস নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে ফসফেট গ্রুপ আর একটা হচ্ছে নিউক্লিওসাইড। ফসফেট গ্রুপটা কিন্তু কি প্রকৃতির হয়? ফসফেট গ্রুপ কি প্রকৃতির হয়? ফসফেট গ্রুপ কি প্রকৃতির হয় তোমরা বলো, মানে তোমরা কমেন্ট করো। ফসফেট গ্রুপটা হচ্ছে আলমিক প্রকৃতির হয়। আলমিক প্রকৃতির হয় কেন? কারণ এখানে নেগেটিভ চার্জ থাকে। তো ফসফেট গ্রুপটা কি প্রকৃতির হয়? আলমিক প্রকৃতির হয়। তারপর হচ্ছে আমাদের নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড দুটি জিনিস নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে পেন্টোজ সুগার আর একটা হচ্ছে N2 বেস। দেখো বন্ধুরা, তো এই যে ফসফেট গ্রুপটা আলমিক প্রকৃতির যেহেতু হয়, তাহলে এই নিউক্লিওটাইডটা কি প্রকৃতির হবে বলো তোমরা? বলো। এই নিউক্লিওটাইডটা নিশ্চয়ই আলমিক প্রকৃতির, মানে অ্যাসিডিক হবে। নিউক্লিওটাইডটা নিশ্চয়ই অ্যাসিডিক হবে। তো তোমাদের বোর্ড এক্সামে কোশ্চেন আসতে পারে নিউক্লিওটাইড কি প্রকৃতি, তখন তোমরা বলবে হচ্ছে অ্যাসিডিক। তখন কি বলবে? অ্যাসিডিক বলবে। আর যদি বলে নিউক্লিওটাইড কেন অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করে, তখন তোমরা বলবা নিউক্লিক অ্যাসিড যেহেতু নিউক্লিওসাইড এবং ফসফেট গ্রুপ নিয়ে গঠিত হয়, আর ফসফেট গ্রুপ যেহেতু অ্যাসিডিক অর্থাৎ নেগেটিভ চার্জ দেখায়, এই জন্য এটা অ্যাসিডিক। তো কেমিস্ট্রিতে পড়ছে অবশ্যই তোমরা। তো তাই নিউক্লিওটাইডটি হচ্ছে অ্যাসিডিক, বুঝছো? তারপরে এটা গেল। তারপরে হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড হচ্ছে পেন্টোজ সুগার আর আছে কি N2 বেস। পেন্টোজ সুগার আর N2 বেস। তো নিউক্লিওসাইডটা কি অ্যাসিডিক ধর্ম দেখাবে? নিউক্লিওসাইডটা কি অ্যাসিডিক ধর্ম দেখাবে? অবশ্যই না। কেন? কারণ এখানে ফসফেট গ্রুপ নেই। ফসফেট গ্রুপ কি আছে? না, ফসফেট গ্রুপ নেই।
তাই এটা ক্ষারীয় প্রকৃতির। তাই এটা কি ক্ষারীয় প্রকৃতির। এই যে পেন্টোজ সুগারটা আছে, পেন্টোজ সুগার দুই প্রকার, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার আর একটা হচ্ছে রাইবোজ সুগার। দেখো ডিঅক্সিরাইবোজ সুগারটা কোথায় দেখা যায়? ডিএনএ তে। কেন দেখা যায়? এর সম্পর্কে আমরা যখন স্ট্রাকচারটা বলবো তখন বলবো। তো ডিএনএ দেখা যায়, তো মনিটর একটা ট্রিক, এখানে ডি আছে, ডিএনএ তেও ডি আছে, তাহলে এটা কি ডিএনএ। ডিঅক্সিরাইবোজ সুগার কোথায় দেখা যায়? ডিএনএ তে। তার আরেকটা কি পড়ে? রাইবোজ সুগার। আর কি পড়ে? নিউক্লিক আরএনএ পড়ে থাকে, এটা হচ্ছে আরএনএ, এটা হচ্ছে রাইবোজ সুগার। N2 বেস, এটা হচ্ছে পিউরিন আর হচ্ছে পিরিমিডিন। পিউরিন হচ্ছে এডিনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন হচ্ছে থাইমিন আর সাইটোসিন। দেখো বন্ধুরা, এই যে পিউরিন যে আছে, পিউরিন বেসে কিন্তু ইউরাসিলও থাকে। কি থাকে? ইউরাসিল থাকে। শুধুমাত্র মনে রাখো, শুধুমাত্র আরএনএ এর ক্ষেত্রে এই ইউরাসিলটা থাকে। এই আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিলটা থাকে শুধুমাত্র। তো আমরা এবার দেখি কোন কোন কোশ্চেন হতে পারে বোর্ড এক্সামের ক্ষেত্রে। তো দেখো, নিউক্লিক, তোমাদের এখানে কোশ্চেন আসতে পারে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের পার্থক্য এইটা শুধু তোমরা মনে রাখবে আর পার্থক্য হয়ে গেল। তো এই নিউক্লিওটাইড মানে অ্যাসিডিক হয়, আর নিউক্লিওসাইড হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয়, মানে বেসিক হয়। আর নিউক্লিওটাইড দেখো তিনটে জিনিস নিয়ে গঠিত। কয়টি? তিনটে জিনিস নিয়ে গঠিত। এই নিউক্লিওটাইড তিনটে জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে ফসফেট গ্রুপ, একটা কি ফসফেট গ্রুপ, আর একটা হচ্ছে পেন্টোজ সুগার প্লাস পেন্টোজ সুগার, আর একটা হচ্ছে তোমার কি N2 বেস। এই তিনটা জিনিস মিলে নিউক্লিওটাইড গঠিত হয়। এটা কিন্তু তোমরা মনে রাখবে, যখন ওই স্ট্রাকচারটা লাগবে তখন এই তিনটা দিয়ে স্ট্রাকচারটা কমপ্লিট হবে। আর এই যে নিউক্লিওসাইড, এই নিউক্লিওসাইড কয়টা জিনিস? দুটো, একটা হচ্ছে পেন্টোজ সুগার আর একটা কি N2 বেস। তো এই দুটো নিয়ে তৈরি হয়, এই দুটো নিয়ে এটা তৈরি হয়। তারপরে দেখো, একটা গেল, দুটো গেল পার্থক্য। আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড, আর ফসফেট গ্রুপ আর হচ্ছে নিউক্লিওটাইডের গঠনগত একক দুটি হচ্ছে ফসফেট গ্রুপ আর হচ্ছে নিউক্লিওসাইড। তো তোমাদের আরেকবার একবারে বলে যে পার্থক্যটা, নিউক্লিওটাইড হচ্ছে অ্যাসিডিক, নিউক্লিওসাইড হচ্ছে বেসিক। কেন আমি বলছিলাম? ফসফেট গ্রুপের জন্য। আর তারপরে হচ্ছে নিউক্লিওটাইড ফসফেট গ্রুপ পেন্টোজ সুগার N2 বেস নিয়ে গঠিত হয়, আর নিউক্লিওসাইডটা হচ্ছে তোমার পেন্টোজ সুগার আর N2 বেস নিয়ে গঠিত হয়। সেকেন্ড, নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড, বাট নিউক্লিওসাইডের গঠনগত একক হচ্ছে N2 বেস আর পেন্টোজ সুগার। তিনটা গেল, তোমরা 2 নম্বর পেয়ে গেলে যদি এর আসে পরীক্ষায়। এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের পার্থক্যটা। তো গেল, এরপরে আমরা পড়বো হচ্ছে ইম্পর্টেন্ট স্ট্রাকচার। দেখো আবারও বলে রাখছি, স্ট্রাকচার জানা না কিন্তু তোমাদেরকে এই তিনটা, যে নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত এবং নিউক্লিওসাইড কোন দুটি উপাদান নিয়ে গঠিত সেটা কিন্তু জানতে হবে। আর ডিঅক্সিরাইবোজ সুগারে আমরা এরপরে যেটা পড়বো ইম্পর্টেন্ট স্ট্রাকচারের মধ্যে শুধু আছে ডিঅক্সিরাইবোজ সুগার, রাইবোজ সুগার আর নিউক্লিওটাইড, আর হচ্ছে কি আর হচ্ছে নিউক্লিওসাইড। এই চারটা সম্পর্কে আমরা ইম্পর্টেন্ট স্ট্রাকচারের মধ্যে পড়বো। তোমাদের সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার হবে মানে হচ্ছে রাইবোজ সুগার। রাইবোজ সুগার দিয়ে আমাদের ডিএনএ কিভাবে তৈরি হয় সেটা জানবো। কি করব? ইম্পর্টেন্ট স্ট্রাকচার সম্পর্কে বলবো। তোমাদের প্রথম কি? প্রথম হচ্ছে রাইবোজ সুগার। তোমাদের কিন্তু আমি বারবার বলছি, নোট করে নিও। 2 নম্বর হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এই নোটের বাইরে একদম আসবে না।
আর হচ্ছে তোমাদের হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত হয়? এমনই খাতা উল্টাও, যদি নোট করে থাকো খাতা উল্টে দেখো এখানে কি কি দিয়ে তৈরি হয়। আর একটা হচ্ছে নিউক্লিওসাইড। এটাও দেখে নিও, আমি খাতা উল্টে দেখে নাও। তো আমরা প্রথমে কি বলবো, প্রথমে আমরা রাইবোস সুগার হিসেবে বলবো। দেখো এখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার হচ্ছে রাইবোস সুগার। এখানে যদি তোমাদের কোনো কোশ্চেন আসে না, বাট ডিএনএ এর ভৌত গঠন মানে হচ্ছে তোমার ডিএনএ এর ভৌত গঠন সম্পর্কে আমরা যখন জানবো তখন কিন্তু এই স্ট্রাকচারগুলোর মধ্যে যদি জানা না থাকে তো বুঝতে খুব অসুবিধা হবে। তারপরে কি করতে লাগবে, অন্য যারা টিচাররা যেভাবে বলে আর তোমাদের ইম্পর্টেন্ট গুলো তোমার মুখস্থ করে দাও সেরকম মুখস্থ করে দেবে। বিজ্ঞান কিন্তু মুখস্থ করার কোনো জিনিস না। দেখো রাইবোস সুগার, তো দেখো তো এটা কি, কেন, কিভাবে হচ্ছে, এত ব্যাখ্যা দিতে গেলে ভিডিওটা আরো লেন্থি হয়ে যাবে। তোমার এটা কেমিস্ট্রিতে অবশ্যই আছে, আমি শুধু তোমাদেরকে যেভাবে স্ট্রাকচারটা দেখাচ্ছি আর ট্রিকটা বলছি মনে রাখার, সেটা মনে রাখো। এটা কি হচ্ছে রাইবোস সুগার, এটা কি সুগার, এটা হচ্ছে রাইবোস সুগার। তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা মনে রাখো, এই তিনটা স্ট্রাকচার একবারে হয়ে যাবে। তো এটা ভালো করে দেখো, OH H H মানে এই সাথে সাথে দুটো ফিল আপ করে দেবে, এখানে H এখানে H, এই দুটো ফিল আপ করে দেবে OH OH দিয়ে, এখানে OH HS মানে CH3OH। দেখো এটা দেখো, আমি কিন্তু এখানে মুছে করব, তোমরা খাতায় কিন্তু এই যে রাইবোস সুগার লেখে এটা পড়বা, ডিঅক্সি রাইবোস সুগার লেখে আরেকটা পড়বা, ঠিক আছে? তো দেখো রাইবোস সুগার, এটা কি, এটা রাইবোস সুগার। তো এটাকে শুধু অল্প একটু মুছে আমি কিভাবে দেখো ডিঅক্সি রাইবোস সুগার করছি। দেখো এবার আমাদের কি লাগবে, ডিঅক্সি রাইবোস সুগার। ডিঅক্সি রাইবোস সুগার শুধু এখানে ওটা হবে না, এখানে ওটা হবে না, এখানে দেখো এটা হচ্ছে ডিঅক্সি রাইবোস সুগারের চিত্র। এটা কিসের সূত্র, না সূত্র বলে কিসের স্ট্রাকচার, এটা হচ্ছে তোমার ডিঅক্সি রাইবোস সুগার। এখানে ওটা শুধু উপরে চলে গেল। একটু তোমাদের বলছি খাতা বলে দেখে নাও, এটা কি নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড কি কি নিয়ে গঠিত, আমি তাও মানে সংক্ষেপে বলতেছি। এটা হচ্ছে কি কি নিয়ে গঠিত, এটা কিন্তু খাতা তুলবা। নিউক্লিওটাইড গঠিত হচ্ছে তোমার, নিউক্লিওটাইড গঠিত হচ্ছে প্রথমে সুগার, তারপর হচ্ছে N2 বেস, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কি ফসফেট গ্রুপ। আর নিউক্লিওসাইড গঠিত হচ্ছে সুগার আর কি N2 বেস। তো তো আমরা প্রথমে এই নিউক্লিওসাইডের স্ট্রাকচারটা দেখব, তারপরে নিউক্লিওটাইডের স্ট্রাকচারটা খুব সহজে আমরা বুঝতে পারবো। তোমরা শুধু মনোযোগ দিয়ে একটু দেখো, খুব ইন্টারেস্টিং জিনিস এটা, কোনো নো ঝামেলা, নো মাথায় টেনশন, শুধু দেখো এটা তুলবা কিন্তু। হ্যাঁ এই যে নিউক্লিওসাইডটা, এটা আমরা কি পড়তেছি, এটা আমাদের কিসের, রাইবোস সুগার সম্পর্কিত আমরা পড়তেছি না, রাইবোস সুগার সম্পর্কিত আমরা পড়তেছি না, রাইবোস সুগার সম্পর্কে পড়তেছি, সুগার এসতে সুগার, এটা কি রাইবোস সুগার, না সরি এই যে এবার হয়ে গেছে রাইবোস সুগার, এটা কি রাইবোস সুগার। তো আমাদের নিউক্লিওসাইডের সুগার পার্ট গেল কাটা, কি হলো, চলে গেল, কমে গেল, ভেনিশ। এবার কোনটা থাকে, N2 বেসটা থাকে। তো N2 বেসটা এই পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে বসে, 1 নম্বর কার্বনের সঙ্গে কি বসে, N2 বেস। এই যে এটা 1 নম্বর কার্বন, তো এর সঙ্গে বসবে N2 বেস। আচ্ছা এটা কি এমনি এমনি বসবে, কোনো একটা বন্ধন লাগবে, তো বন্ধন ছাড়া কি আজকাল কোনো কিছু হয়,
মানুষের কত রকমের বন্ধন, প্রেমের বন্ধন থেকে শুরু করে সব বন্ধন আছে, কিন্তু এই বন্ধনটার নাম আলাদা। এই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ধন, এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। তো এই N2 বেসটা যে বন্ধনের দ্বারা আবদ্ধ থাকে সেটা হচ্ছে নিউক্লিওসাইড বন্ড, না গ্লাইকোসাইডিক বন্ড, সরি গ্লাইকোসাইডিক বন্ড। ওহো, এই যে এখানে একটু ভুলে যেতে হবে, এখানে ওটা কিন্তু হবে না, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, এটা তোমরা তুলে নাও। তো এটার নাম কি? গ্লাইকোসাইডিক বন্ড বা বন্ধন। তো গেল N2 বেসে গেল। তো আমাদের নিউক্লিওসাইডের যে গঠনটা সেটা হচ্ছে এটা কমপ্লিট। নিউক্লিওসাইডের গঠন কি? এটা কমপ্লিট। তো দেখো, তো এবার আমরা পড়ব হচ্ছে নিউক্লিওটাইড। তো আমরা কি পড়ব? নিউক্লিওটাইডের গঠন। তো নোট করে নাও, কিন্তু আবার বলতেছি নিউক্লিওটাইডের সুগার গেল গা, N2 বেস গেল। এবার আছে ফসফেট গ্রুপ। আচ্ছা, ফসফেট গ্রুপটা আবার কোথায় বসবে? এটা তো একটা প্রবলেম। তো ফসফেট গ্রুপটা এই যে রাইবোজ সুগারটা আছে, এই রাইবোজ সুগারের 1 2 3 4 মানে হচ্ছে 5 নাম্বার যে কার্বন, এই যে এখানে একটা কার্বন, 5 নাম্বার কার্বনের সঙ্গে এই যে তোমার ফসফেট গ্রুপটা বসবে। এই যে যা বন্ধন দিয়ে করবে, যা বন্ধন দ্বারা বসবে, এটার নাম হচ্ছে স্টার বন্ড। এটার নাম কি? এটার নাম হচ্ছে স্টার বন্ড। তোমাদের কিন্তু এই বন্ধনগুলো সম্পর্কে কোশ্চেন আসে, যে হচ্ছে N2 বেস রাইবোজ সুগারের সঙ্গে কোন বন্ধন দ্বারা আবদ্ধ হয়, তখন তোমরা লিখবা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। আর ফসফেট গ্রুপ রাইবোজ সুগারের সঙ্গে কোন বন্ধন দ্বারা আবদ্ধ হয়, তখন বলবা হচ্ছে স্টার বন্ড। তখন কি বলবা? স্টার বন্ড। তো স্ট্রাকচারগুলো দেখো, একটু তুলে নাও, পজ করে তুলে নাও, আমি লিখছি। বাদ তো দেখো, এটা একটা নিউক্লিওটাইড। এই যে তিনটা জিনিস আছে, সুগার আছে, নাইট্রোজেন বেস, ফসফেট গ্রুপ আছে, সুগার আছে, নাইট্রোজেন বেস আছে, এটাও একটা নিউক্লিওটাইড। তো এই একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডের সঙ্গে যে বন্ধন দ্বারা আবদ্ধ হয়, এই যে একটা বন্ধন দ্বারা আবদ্ধ হয়, এটার নাম হচ্ছে ডাইস্টার বন্ড। ডাইস্টার এটার নাম হচ্ছে ডাইস্টার বন্ধন। তো একটি নিউক্লিওটাইড আরেকটি নিউক্লিওটাইডের সঙ্গে কোন বন্ধন দ্বারা আবদ্ধ হয়, এরকম একটা কোশ্চেন আসতে পারে, তখন তোমরা বলবে হচ্ছে ডাইস্টার বন্ডের দ্বারা আবদ্ধ হয়। কোন বন্ধনের দ্বারা আবদ্ধ হয়? ডাইস্টার বন্ডের দ্বারা আবদ্ধ হয়। দেখো এখানে আরো ইন্টারেস্টিং জিনিস আছে, বুঝবো না। তো না বুঝি, তোমরা বুঝবা না, তাহলে ভালো না। এটা মনে রাখবে, হ্যাঁ, ডাইস্টার বন্ড দ্বারা গঠিত। তো এবার আমরা পড়ব হচ্ছে তো আমরা কি বলবো? ডিএনএ ভৌত গঠন সম্পর্কে। ডিএনএ কি? ভৌত গঠন। কার? ডিএনএ। তো বন্ধুরা, আমরা ক্লাস 10 এ জেনেছি ডিএনএ কত তন্ত্রী হয়? দ্বিতন্ত্রী। ডিএনএ কি তন্ত্রী হয়? ডিএনএ দ্বিতন্ত্রী হয়। ডিএনএ কত তন্ত্রী? দ্বিতন্ত্রী। একটা যদি 5 প্রাইম টু
5 প্রাইম টু 3 প্রাইম হয় আর একটা 3 প্রাইম টু 5 প্রাইম হবে, 3 প্রাইম টু 5 প্রাইম হবে। তো ডিএনএ এই যেগুলো আছে এটা কিন্তু একটা N2 বেস। আর আমরা কি জানছিলাম যে ডিএনএটা হচ্ছে একটি মানে হচ্ছে নিউক্লিওটাইডের সজ্জাক্রমকে ডিএনএ বলে, নিউক্লিওটাইডের সজ্জাক্রম মানে এক একটা করে তন্ত্র হচ্ছে মানে একটা করে নিউক্লিওটাইডের সজ্জাক্রম। মানে দুইটা তন্ত্র, তার মানে দুটো নিউক্লিওটাইডের সজ্জাক্রম হবে, দুটো নিউক্লিওটাইডের সজ্জাক্রম হবে। ঠিক তো? কনসেপ্ট ক্লিয়ার? আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য ক্লাস 10 এরও অনেক কিছু বলতেছি। তো আমরা নিউক্লিওটাইডের স্ট্রাকচার আগেই পড়েছি, আমি কিন্তু এখানে বেশি কিছু লিখবো না। হ্যাঁ, N2 বেস, এটা ফসফেট গ্রুপে লিখবো না, যা লিখি আমি বড় করে লিখি তাহলে সুবিধা হবে তোমাদের, পরে না আবার বুঝতে অসুবিধা হবে। তো দেখো এখানে আমরা কি জানি, এখানে কি ছিল? N2 বেস ছিল তো, আর এখানে কি ছিল? H ছিল, H ছিল, OH ছিল, OH ছিল, H ছিল, H ছিল, আর এখানে P ছিল। P মানে ফসফেট গ্রুপ। এটা কি গ্লাইকোসাইডিক বন্ড, ডাইস, আর এটা হচ্ছে ইস্টার বন্ডের দ্বারা ফসফেট গ্রুপটা হচ্ছে পেন্টোজ সুগারের সঙ্গে যুক্ত ছিল। আর একটা নিউক্লিওটাইড নিচে অ্যাড করতেছি, এটা কিন্তু পুরোটা অ্যাড করব না, হ্যাঁ আলাদা করে অ্যাড করব, মানে আমি যেটা বলে লাগে। এই যে এই দুটো কি বন্ধনের দ্বারা যুক্ত থাকে? ডাইস্টার বন্ডের দ্বারা যুক্ত থাকে। তো আমরা পড়েছিলাম কি পড়েছিলাম? ডিএনএ কত তন্ত্রী হয়? দ্বিতন্ত্রী হয়। তো দ্বিতন্ত্রী ডিএনএটা পরস্পর কি বিপরীতমুখী হয়। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম একটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয় একটা তন্ত্র, তো আরেকটা তন্ত্র হবে 3 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইম টু কি 5 প্রাইম হবে। তার মানে নিশ্চয়ই এটা অপোজিট হবে, অপোজিট আছে তো। এটা 5 প্রাইম টু 3 প্রাইম একটা, এটা 5 প্রাইম টু 3 প্রাইম এখানে, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার কি 3, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, আরেকটা কি 3 প্রাইম টু 5 প্রাইম। তার মানে এটা উল্টো হবে। এই যে এটা ধরো 5 প্রাইম, এটা 5 প্রাইম প্রান্ত, এটা 3 প্রাইম প্রান্ত। দেখি এটা ধরো হচ্ছে কি 5 প্রাইম প্রান্ত, এটা ধরো হচ্ছে 3 প্রাইম প্রান্ত। হ্যাঁ, তো দেখো এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, 3 প্রাইম প্রান্ত, 5 প্রাইম প্রান্ত, 3 প্রাইম প্রান্ত। অপোজিটটা কি আছে? অপোজিটটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, 5 প্রাইম প্রান্ত। মানে 3 প্রাইমটা উপরে, 3 প্রাইমটা উপরে আর 5 প্রাইমটা তখন নিচে। তখন চিত্রটা কিরকম হবে বলো? চিত্রটা হবে উল্টা, ऐसा होगा, उल्टा ऐसा होगा। তোমরা না খাতাটা ঘুরিয়ে পড়ো, তাহলে তোমার সুবিধা হবে। বোর্ড তো আর ঘুরাতে পারবে না। মহা সমস্যা গেল। সুগার, এটা উল্টা মানুষ, এটা সোজা মানুষ। দেখো তো আমরা কি জানি যে আগে বলেছিলাম N2 বেসটা একটা সুগারের কি ফার্স্ট কার্বনের সঙ্গে যুক্ত হয়। কোন কার্বনের সঙ্গে? ফার্স্ট কার্বন। তার মানে এটা অবশ্যই N2 বেস হবে। এটা ফার্স্ট কার্বন তো, এটা ফার্স্ট কার্বন তো, এটা উপরে এটা ফার্স্ট কার্বন N2 বেসের সঙ্গে যুক্ত হবে। আর এই তার অপোজিটে P গ্রুপে এখানে থাকে, এখানে OH গ্রুপ থাকে। সেম N2 বেস, N2 বেস। এই দুটো কোন বন্ডের দ্বারা আবদ্ধ থাকে? বারবার বলছি, কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দেখো এটা উল্টা, বুঝতে পারছো তো? এটা 5 প্রাইম টু 3 প্রাইম, তো এটা 5, এটা হচ্ছে তোমার কি 3 প্রাইম টু 5 প্রাইম। এই যে এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, তো এটা কি আছে? এটা কি 3 প্রাইম টু উপরে, তার মানে এই কলমটা উল্টে গেল। তো এটা এই মার্কারটা উল্টে গিয়ে এটা নিচের দিকে আসলো। হ্যাঁ, তো তাই ধরো এর মাথাটা এটা, এর মাথা ধরো এটা। হ্যাঁ, তো এটা 5 প্রাইম, এর মাথাটা 3 প্রাইম, আর এটা উল্টো দিকে, তার মানে কি 3 প্রাইম টু 5 প্রাইম। এটা 3 প্রাইম ছিল, এটা 5 প্রাইম, তো এটা উল্টে গেল, তো মাথাটা উল্টে গেল না, এইটা মার্কারটা মাথাটা উল্টে গেল। ঠিক তেমন এটা উল্টে দিবে, এরকম হচ্ছে। হ্যাঁ,
গেল। তো এবার আমরা যে এবার কি এই দুটোকে যুক্ত করার জন্য তো কোনো কিছু লাগবে, একটা বন্ধন দরকার। এই দুটো কি কি যুক্ত করার জন্য একটা বন্ধন দরকার। এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন দ্বারা এটা পরস্পর দুটোর সঙ্গে যুক্ত থাকে। কোন বন্ধনের দ্বারা? H2 বন্ডের দ্বারা। H2 বন্ডের দ্বারা এই দুটো পরস্পর যুক্ত থাকে। H2 বন্ডের দ্বারা পরস্পর যুক্ত থাকে। তো এটা হচ্ছে ডিএনএ ভৌত গঠন। আর এখানে তোমাদের কিছু আমি বলতেছি, দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট সম্পর্কে বলতেছি। দেখো এই যে এটা না, এটা হচ্ছে দক্ষিণাবর্তী হয়। এটা কি হয়? দক্ষিণাবর্তী। এটা দক্ষিণাবর্তী মানে এরকম দক্ষিণাবর্তী ঘোরাতে মানে দক্ষিণ দিক দিয়ে ঘটনা থাকে। দুই নাম্বার কি? এই যে একটা করে বোন মেরো, এটা একটা বোন মেরো তন্ত্র, মানে এই একটা করে নিউক্লিওটাইড মিলে একটা করে বোন মেরো তৈরি হয়। মানে এই নিউক্লিওটাইডের সিম্বল মানে ডিএনএ এর একটা বোন মেরো মানে একটা এই যে এটা সে বোন মেরো মানে একটা তন্ত্র মানে ডিএনএ এর বোন মেরো। তো কোশ্চেন আসতেই পারে যে ডিএনএ এর বোন মেরো কি কি দিয়ে গঠিত হয়, তখন তোমরা কি বলবা? পেন্টোজ সুগার, N2 বেস, আর হচ্ছে তোমার কি ফসফেট গ্রুপ মিলে একটা করে বোন মেরো তৈরি হয়। সিম্পল তো, বোন মেরো গঠিত হয়। যদি এটা লেখার প্রয়োজন ছিল না আমি তাও লিখে দিলাম। 3 নাম্বার, এই যে আমরা জানি নাইট্রোজেন বেস আছে। নাইট্রোজেন বেস কি? অ্যাডিনিন, গুয়ানিন, আর একটা হচ্ছে থাইমিন, আর একটা সাইটোসিন। এটা পিউরিন। এটা পরস্পরের সঙ্গে কি বন্ধন দ্বারা আবদ্ধ থাকে? H2 বন্ধন দ্বারা, মানে হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে। তো অ্যাডিনিন আর থাইমিন পরস্পরের সঙ্গে ডাবল বন্ধন দ্বারা যুক্ত থাকে। আর হচ্ছে গুয়ানিন আর সাইটোসিন পরস্পরের সঙ্গে ট্রিপল বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো এই টপিকটা দেখো, এটা দেখো তো বলো তো এটা বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগবে না এটা বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগবে? অবশ্যই এটা, গুয়ানিন আর সাইটোসিন। আর এটা ভাঙতে কম লাগবে, কারণ এটা ডাবল মানে ট্রিপল বন্ধন। এটা মাথায় রাখবে, হ্যাঁ এটা কিন্তু আমাদের তোমার ট্রান্সক্রিপশনে লাগবে, এটা মাথায় রাখবে। তো চলো এবার আলোচনা করা যাক কি কি কোশ্চেন আসতে পারে। তোমাদের কোশ্চেন আসতে পারে ডিএনএ ভৌত গঠন সম্পর্কে লেখো। তখন তোমরা এই চিত্রটা খুব সুন্দর করে আর্ট করো, বইয়ে যেভাবে আর্ট করা আছে ওইভাবে আর্ট করো। এটা শুধু বোঝানোর জন্য কিন্তু আমি চিত্র আর্ট করলাম, হ্যাঁ তোমরা যদি এইভাবেও আঁকো তবুও তোমাদের নাম্বার কাটবে না। তারপরে লেখো এটা দ্বিতন্ত্রী, ডিএনএ দ্বিতন্ত্রী, একটি হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, আর হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম হয়, তারপর দক্ষিণাবর্তী হয়। এটা একটা বোন মেরো, এটা দ্বারা তৈরি হয়। পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধনরা একটি ডিএনএ তন্ত্র আর একটি ডিএনএ তন্ত্র আবদ্ধ থাকে। তাহলে এই যে পুরো যে একটা সার্কেল, পুরো একটা সার্কেলে কি পুরো একটা সার্কেলে হচ্ছে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। 10 জোড়া নিউক্লিওটাইড পুরো একটা সার্কেল তোমাদের সার্কেল এখানে থাকে। দেখো এটা ধরো একটা গ্রাফ, এটা একটা হাফ, তো দেখো এটা ধরো গ্রাফ, এই দৃঢ়তন্ত্রটা এখান থেকে এটা একটা হাফ সাইকেল আর এখান থেকে একটা হাফ সাইকেল, হ্যাঁ তো এটা যদি আমরা এদিকে আনি তো এখানে একটা সাইকেল হলো না, ফুল একটা সাইকেল। ওই জন্য এই একটা করে সাইকেলে 10 জোড়া করে নিউক্লিওটাইড, 10 জোড়া করে নিউক্লিওটাইড। তো আমাদের ভিডিও আজকে এখানে শেষ হলো, আমাদের টপিক কভার হয়ে গেল। তো দেখো, তো তোমাদের যদি পিডিএফ নোটের প্রয়োজন হয় তো তোমরা আমাদের কাছ থেকে কিনতে পারো নোটটা। তো তোমরা এই নাম্বার বা এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিও। যদি তোমাদের নোট প্রয়োজন হয়, আমি যেগুলো কথা বললাম ওই কথাগুলোই নোটে ভাষায় ভালোভাবে লেখা আছে, খুব সহজ সরল ভাষায় নোটে লেখা আছে। তো যদি তোমাদের মানে পিডিএফ নোট কেনার যদি প্রয়োজন হয় তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এটা আমার প্রথম ভিডিও ছিল। তো ভিডিওতে যদি কোনো আমার লেখা তো একদম বিশ্রী, যদি লেখা বা কোনো ভাষা যদি বুঝতে যদি তোমাদের ভুল হয় বা সমস্যা হয় তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, ভিডিওতে যদি কোনো সমস্যা হয়। এরপরে ভিডিও থেকে আমি ওগুলো তোমার সব প্রবলেমগুলো সলভ করে এরপরে নতুন ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং
তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো এবং কমেন্টে বললাম যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা কমেন্টে জানাবা। আর কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাও জানাবা কমেন্টে। আর পিডিএফ নোটের জন্য তো বললামই। আর হচ্ছে তোমাদের বইয়ে এর দুটো মানে হচ্ছে এর আগে তোমাদের কিছু পরীক্ষা আছে, গ্রাফির পরীক্ষা, হ্যান ত্যান পরীক্ষা আছে। তো আমি তোমরা যেন চ্যাপ্টারটা ভালোভাবে বোঝো তার জন্য আমি এখান থেকেই শুরু করছি। আর এই যে পরীক্ষাগুলো আছে তুমি সেটা পরে তোমাদেরকে বুঝিয়ে দেবো, হ্যাঁ। আর থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের চ্যানেল দেখার জন্য আমাদের পাশে থাকো।